আম্মুকে বৃদ্ধাশ্রমে রেখে তাড়াতাড়ি বের হয়ে পড়লাম। পেছন ফিরে একটু তাকাতেই দেখলাম আম্মু কেমন করে যেন তাকিয়ে আছে। আমি আর ওদিকে না তাকিয়ে সোজা হাঁটা দিলাম বাসার উদ্দেশ্যে। রাস্তার ওই পাশের সিএনজি দেখে বেশ ভালো লাগলো, আর দৌড়াদৌড়ি করতে হলো না গাড়ির জন্য। যেই সিএনজি নিয়ে এসেছিলাম সে চলে গেছে তার দেরি হয়ে যাচ্ছে বলে। সকালবেলা ঘুম থেকে তাবাসসুম তাড়াতাড়ি ডেকে দিয়ে মনে করিয়ে দিয়েছিল যে আজকে বলেছিলাম আম্মুকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, একটু দূরে বলে তাড়াতাড়ি বের হয়ে যাব বলেছিলাম। তাই সকাল সকাল ডেকে দেওয়া। আম্মুর রুমে গিয়ে দেখলাম আম্মু সব গুছিয়ে নিয়েছেন। আমার দিকে তাকিয়ে বললেন, সব গোছানো হয়ে গেছে, বের হবি কবে? আমি আমতা আমতা করে কিছু বলবো এমন সময় তাবাসসুম রুমে এসেছিল। চারিদিকে চোখ বোলাচ্ছে, সে কি যেন খুঁজে চলেছে। এমন সময় আম্মু আবার বলে উঠলেন, বৌমা, আমার ওষুধগুলো যেন কোথায় রাখলাম, খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দেবে তো? আম্মু কথাটা বলতে সময় লাগালেও তাবাসসুমের প্রত্যুত্তর দিতে দেরি হলো না। সে চেঁচিয়ে বলল, দেখছেন সকাল থেকে সব কাজ করতেছি, তার মধ্যে আবার আপনার জিনিসও কি খুঁজে দেওয়া লাগবে? ঠিকঠাক রাখতে পারেন না, যত সব। কথাগুলো বলেই তাবাসসুম রুম থেকে বেরিয়ে পড়েছিল। সিএনজিতে বসা মাত্র তাবাসসুমের কল দেখে রিসিভ করলাম। তুমি কোথায়? দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আম্মুকে রেখে আসলাম, এখন সিএনজিতে আছি। আম্মুকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম বলাতে তাবাসসুম অনেক খুশি হয়েছে, তা বুঝতে পারছি। সে খুশি মনে বলল, আচ্ছা তাড়াতাড়ি চলে আসো, বিরিয়ানি রাঁধবো। তার আনন্দের কারণ জানি, তাই আর তেমন কিছুই জানতে চাইলাম না। বলে কলটা কেটে দিলাম। তাবাসসুম মাস 3 ধরে যেন আম্মুকে সহ্যই করতে পারছিল না। যতক্ষণ বাসায় থাকতাম ততক্ষণ দেখতাম আম্মু যেটা বলতো ওইটার বিপরীতটাই বলে তাবাসসুম। মানে আম্মুর কথাবার্তা বলা পর্যন্ত তার সহ্য হচ্ছিল না। বয়স হয়েছে বলে আম্মুর কথাবার্তা বলার ধরন পাল্টেছে। যে কোনো কথায় হুটহাট রেগে যায় আর ঘ্যান ঘ্যান করতে থাকে। এটা তাবাসসুমের একদম পছন্দ নয়। বাসার দরজার সামনে দেখলাম নতুন জুতা। বাসায় যে মেহমান আসলো তা বুঝতে আর বাকি রইল না। কলিং বেল চাপতেই তাবাসসুম এসে দরজা খুলে দিয়েছে। একটা হাসি দিয়ে বলল, আমাকে আজকে সুন্দর দেখাচ্ছে তাই না? শার্ট খুলতে খুলতে বললাম, হ্যাঁ, কিন্তু তার কারণ কি? তাবাসসুম হেসে বলল, আম্মু এসেছে, সাথে ভাবি আসছে, তাই একটু সাজলাম। সুন্দর দেখাচ্ছে সাজার কারণে তা বুঝতে পেরেছি। আর তার আম্মু এবং ভাবি এসেছে বলে খুশি হয়েছে তা ঠিক না, কারণ ওনারা আসার কারণে এত খুশি না হওয়ারই কথা। তবে এত খুশির কারণ হচ্ছে আম্মুকে বৃদ্ধাশ্রমে রেখে আসাতে। মৃদু হেসে তাবাসসুমকে বললাম, বাহ, বেশ তো, তারা কোথায়? তাবাসসুম আম্মু যেই রুমটাতে থাকতেন সেই রুমের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বললেন, ওই রুমটাতে। মুচকি হেসে বললাম, আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তাবাসসুমের মা ভাবিসহ রাতে বেশ আড্ডা জমালাম। শেষ রাতে গিয়ে ঘুমাবো বলে হাই তুলে রুমে চলে আসলাম। তাবাসসুম এখনও ওদের সাথে আড্ডা দিচ্ছে। বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়লাম। নিজেকে বেশ ক্লান্ত মনে হচ্ছে কোথায় যেন খুব বেশি কাজ করে ফেলেছি, যার ফলে শরীর নেতিয়ে পড়েছে। তাবাসসুমকে আম্মুর বেশ পছন্দ হয়েছিল, যার কারণে আমি মত দিতে না চাইলেও বিয়ে করতে হয়েছে আম্মুর কথা রাখতে। গত 6 মাস ধরে আম্মু বেশ অসুস্থ, মাঝে মধ্যে বিছানায় প্রস্রাব করে দিতেন। এই নিয়ে তাবাসসুমের খুব মাথা ব্যথা। সংসারের এত কাজ আবার যদি এগুলোও করতে হয় তবে তার কেমন লাগে। অনেক সময় সে বলতো, এসব আমার দ্বারা হবে না। আমি চুপচাপ থাকতাম। কিছু বলতে গেলেই বড়সড় ঝগড়া লেগে যেত, তাই আর কিছুই বলার ছিল না। আম্মুর আমি ছাড়া কেউ নেই, যা দেখতে হবে তা তো আমাকেই দেখতে হবে। গত সপ্তাহে এই নিয়ে তাবাসসুমের সাথে বেশ ঝগড়া হয়েছিল। কোনো রকমেই আম্মু থাকলে সে আমার সংসার করবে না, স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। আমি নিরুপায় হয়ে সেদিন শুধুই তার কথা শুনে গেলাম। মনে মনে ভাবলাম, মানুষ এমন কিভাবে হতে পারে। 4 দিন ধরে শাশুড়ি আর ভাবি আমাদের বাসায়। তাবাসসুম যে কি খুশিতে থাকে তা বলে শেষ করা যাবে না। সে হাসি খুশি থাকুক তা আমিও চাই, তবে এত খুশিতে থাকুক চাই না। আম্মুকে একটা ডায়েরি দিয়েছিলাম গত 4 বছর আগে। আম্মুর কথা মনে পড়তেই ডায়েরিটা নেওয়ার জন্য রুম থেকে বের হয়ে গেলাম। তাবাসসুম এখনও শাশুড়ি আর ভাবির সাথে বসে গল্প করছে।
টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস পানি খেলাম। তারপর আস্তে আস্তে আম্মুর রুমটার দিকে যেতে লাগলাম, যেখানে এখন শাশুড়ি আর ভাবি রয়েছে। দরজার কাছে যেতেই শাশুড়ি মার কথা কানে আসলো। আমি যদি না বলতাম তবে এটা সম্ভব হতো না। আমার বুদ্ধির প্রশংসা তো কর। শাশুড়ির এমন কথা শুনে তাবাসসুম হেসে বলল, হ্যাঁ আম্মু, তুমি না থাকলে আমার যে কি হতো ভাবতেও কষ্ট লাগছে। তাবাসসুমের কথার প্রত্যুত্তরে তার মা বলল, হ্যাঁ, আর জামাই বাবা তো বেশ ভালো দেখলাম, তোর অমতে কিছুই করে না, এমনকি তোর জন্য নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তাবাসসুম আবার হেসে বলল, হ্যাঁ আম্মু, চয়ন আমাকে বেশ ভালোবাসে। তাদের কথা শুনে মুচকি হেসে চুপচাপ রুমের দিকে হাঁটা দিলাম। পৃথিবীতে সত্যিই বিচিত্র প্রজাতির প্রাণী রয়েছে। তাবাসসুমের মাথায় যে এত বড় চিন্তা আসবে না তা ভালোভাবেই জানতাম। আর আম্মুকে রেখে আসার দিনই যখন শাশুড়িকে দেখেছিলাম তখনই ঠিক বুঝতে পেরেছি যে উনি নাটের গুরু। আম্মু যখন সুস্থ ছিল, মানে 7-8 মাস আগে একবার তাবাসসুমের আম্মু বাসায় এসেছিল। যত আপ্যায়ন করার আম্মু তাই করেছিলেন, একমাত্র বেআইন বলে কথা, কোনো দিকে কমতি রাখেননি। সেদিন আমি টেবিলে বসে নাস্তা করছিলাম, পাশে আম্মু বসা ছিলেন। তাবাসসুমকে আম্মু পাঠিয়েছিলেন তার মাকে রুম থেকে ডাকতে। তাদের আসার দেরি দেখে আম্মু দেখলাম চেয়ারে উঠে রুমের দিকে গিয়েছে। তারপর সবাই বসে নাস্তা করার সময় আম্মু শাশুড়িকে বললেন, আমি আপনাকে ডাকতে গিয়ে সব শুনেছি। মেয়েকে এমন কোনো শিক্ষা দেবেন না যাতে তার সংসার ভেঙে যায়। আমি কী জন্য বলছি আশা করি বুঝতে পেরেছেন। সেদিন শাশুড়ি আর তাবাসসুমের মুখে কোনো কথা বলতে না দেখে বুঝতে পারলাম তারা যা বলেছিল তা নিশ্চয়ই উচিত হয়নি, তাই তারা প্রত্যুত্তরে কিছুই বলতে পারেনি। সেই দিন শেষবার গিয়েছিল শাশুড়ি, আর আসেননি। সুতরাং আম্মুকে বৃদ্ধাশ্রমে পাঠানোর পুরো প্ল্যানটা যে উনার ছিল তা বুঝতে আর বাকি রইল না। তাবাসসুমের ভাবির ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য গিফট কিনতে আসছি। বৃহস্পতিবার গায়ে হলুদ, আজ মঙ্গলবার, মানে মাঝখানে আরও একদিন আছে বিয়েতে যাওয়ার। বুধবারে শপিং যাওয়ার কথা এত করে বললেও কোনো কাজ হলো না, আজকেই আসতে হলো। তাবাসসুমের খুব ইচ্ছে তার মায়ের জন্য শাড়ি কেনার। হাসি মুখে বললাম, নাও তোমার যেটা ইচ্ছে। আমার এমন কথা শুনে তাবাসসুম খুব খুশি হয়ে শাড়ি নিয়ে নিল। তাবাসসুমের ভাবির বাড়িতে মেহমানে ভরপুর। আমাদের আদর আপ্যায়নের কমতি হলো না। তাবাসসুম আর আমি চেয়ারে বসে আছি। এমন সময় তাবাসসুম বলল, আম্মুর সাথে নাকি ভাবি ঝগড়া হয়েছিল এই বিয়ে নিয়ে। মেয়েটা যে এত খারাপ তা জানতাম না। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে জানতে চাইলাম, কেন, কি হয়েছে? তাবাসসুম মুখ কালো করে জবাব দিল, ভাবি নাকি বলেছে আম্মুকে একদম চুপ থাকতে। সে যেভাবে বলে আম্মু যেন সেভাবে চলে। তার সংসার সে নাকি যেমন ইচ্ছে সাজাবে, এতে আম্মুকে এক শব্দও করতে নিষেধ করেছে। আমি তাবাসসুমের দিকে তাকিয়ে বললাম, বলো কি, এত কিছুর পর আম্মু সহ তুমি বিয়েতে আসলে কি করে? তাবাসসুম কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি জানতাম না, আমাকে একটু আগে বলেছে আম্মু। আর আম্মু না আসতে চেয়েছিল বলে খারাপ ব্যবহার করেছে, গালিও দিয়েছে, না আসলে ভাবির মান থাকবে না। আরও বলেছে বেশি বাড়াবাড়ি করলে নাকি নিজের রাস্তা নিজেকে মাপতে। কিছুক্ষণ তাবাসসুমের দিকে তাকিয়ে থেকে বললাম, ঝগড়াটা হয়েছে কি নিয়ে, মানে কোন ব্যাপার নিয়ে? তাবাসসুম এদিক ওদিক একটু তাকিয়ে তারপর বলল, ভাবি এই বিয়ে উপলক্ষে এখানে এসে নিজ ইচ্ছে অনুযায়ী থাকতে চেয়েছে, কিন্তু আম্মু এটা পছন্দ না হওয়াতে বারণ করলেন। তারপরও না তার একই কথা, যতদিন ইচ্ছে বাবার বাড়িতে থাকবে। এটাই নিয়ে ঘটেছে সব। তাবাসসুমের কথা শুনে মনে মনে হাসলাম। এই জগৎটা আসলেই ভিন্ন। যে যার জন্য গর্ত করে সেই গর্তে তাকেও পড়তে হয়, শুধু সময়ের অপেক্ষা। বিছানায় বসে আছি। বিয়েতে যাওয়া আসা নিয়ে সব মিলিয়ে বেশ মজা হলো। অবশ্য তাবাসসুম শান্তিতে নেই, তার মাকে ভাবি এসব বলাতে। রিং বেজে উঠল, তার আম্মু কল দিয়েছে। তাবাসসুমকে ডাক দিতেই এসে কল রিসিভ করলো। হ্যালো আম্মু, কেমন আছো? আমি কেমন নেই রে মা, তোর ভাবি বলেছে সকালের ভেতরে যেন অন্য কোথাও চলে যাই। আমার জন্য নাকি তারা শান্তিতে থাকতে পারছে না। এইসব শুনে তোর ভাইও বলল যেন সকালবেলায় তোর নানুর বাড়ি চলে যায়। আমার জন্য নাকি তারা জীবনে অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি ভুল করেছি মা, তোকে তোর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাতে বলে। তোর শাশুড়ির সাথে যা করেছিলাম তাই ঘটে চলেছে আমার সাথে।
আমাকে ক্ষমা করে দিস। তাবাসসুম কাছাকাছি থাকার ফলে ওপাশের আওয়াজ স্পষ্টভাবে শুনতে কষ্ট হয়নি। আমি কিছু বলার আগেই তাবাসসুম আমার পা ধরে কাঁদতে শুরু করে দিল। দেখ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যাই বলবে আমি সব শুনবো, শুধু একটিবার আমাকে ক্ষমা করে দাও। তাবাসসুমকে বললাম, তুমি তো কোনো দোষ করনি যে আমি তোমাকে ক্ষমা করে দেব। ক্ষমা যদি চাইতেই হয় তবে যার সাথে অন্যায় করেছো তার থেকেই ক্ষমা চাও, এতেই তো তুমি সফল হবে। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। কথাগুলো শুনতেই তাবাসসুমের চোখ দিয়ে বৃষ্টির বন্যা শুরু হয়ে গেছে। তারপর কান্না ভেজা কণ্ঠে বলল, আসলে আমি বেশ কদিন ধরে তোমাকে এটা বলতে চাচ্ছি। আম্মুর বুদ্ধিতে কিন্তু আমি এসব করেছিলাম। ভাবি যখন আম্মুর সাথে এমন আচরণ করছিল শুনলাম বিয়েতে গিয়ে, সেদিন থেকেই আমার মনে হতে লাগলো আমি যা করেছি তা অন্যায়। মানুষ কখনো এমন কাজ করতে পারে না। কিন্তু কি জানো, আম্মুর সামনে যেতেই আমার লজ্জা লাগছে। কিভাবে যাব আম্মুর সামনে? কোন মুখ দেখাবো? আমাকে কি আদৌ ক্ষমা করবে? তাবাসসুমের কান্না দেখে বুঝতে পেরেছি বেশ শিক্ষা পেয়েছে। তাদের কোনো রকম সান্ত্বনা দিয়ে বিছানায় শুয়ে দিয়ে ব্যালকনিতে দাঁড়ালাম। তাকে বলেছি খুব ভোরেই আমরা রওনা দেব আম্মুকে নিয়ে আসার জন্য। খুব অবাক লাগছে নিজের কাছে সব। আম্মুর কথা যে এইভাবে সত্যি হয়ে যাবে তা বুঝতে পারিনি। আম্মু ঠিকই বুঝতে পেরেছিলেন যে তাবাসসুমের আম্মু আমাদের সংসারের ফাটল সৃষ্টি করাবে। আর তাবাসসুম সে যে আম্মুর সাথে এরকম আচরণ করেছে তা তার মায়ের শিখিয়ে দেওয়ার কারণেই করেছে, যে তার আম্মু ঠিকই ধরতে পেরেছিলেন। তাবাসসুমের ধারণা আমি তার জন্য আম্মুকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, অথচ পুরো প্ল্যানই ছিল আম্মুর। বৃদ্ধাশ্রমে রেখে আসা নিয়ে যখন কথা তুলেছিল তাবাসসুম, তখনই আম্মু রাজি হয়ে যায় যাওয়ার জন্য। আমাকে শুধুই বলেছে সব সময় ধৈর্য ধারণ করবি। আল্লাহ তাদের সাথেই থাকেন যারা কঠিন পরিস্থিতিতেও ধৈর্য হারা হয় না। আম্মুর কথা ঠিক সেদিন বুঝতে পারিনি। শেষমেশ বলল, দেখ তাবাসসুম, তোকে এতই ভালোবেসে যে আমাকে তুই বৃদ্ধাশ্রমে রেখে না আসলেও সে তোর কাছেই থেকে যাবে। তবে প্রতিনিয়ত এভাবেই ঝগড়া হয়ে থাকবে। আর এরকম ঝগড়া বিবাদ যদি কোনো সংসারে লেগে থাকে তবে সেই সংসার বেশি দিন টেকে না। তুই চিন্তা করিস না, দেখবি একদিন সে আমার পায়ের ওপর পড়ে ক্ষমা চাচ্ছে, নিজের ভুল বুঝতে পেরে। ততদিন নিজের ওপর ভরসা রাখ, ধৈর্য হারা হবি না কোনো পরিস্থিতিতেই। বেশ কিছুক্ষণ আম্মুর পায়ে পড়ে থাকতে আম্মু তাবাসসুমকে বুকে জড়িয়ে ধরে বললেন, তোর সংসার তোরই, তা সাজাবি তোর মনের মতো করে, এতে আমি বাধা দেব না। তবে তোর সংসার নিয়ে যদি তৃতীয় ব্যক্তি কোনো কথা বলে তবে বুঝে নিবি সে তোর সংসার ভাঙতে যাচ্ছে। সেটা হোক না তোর মা। আর আমাকে কোনো দিন শাশুড়ি ভেবে দূরে ঠেলে দিস না মা। আমার তো চয়ন ছাড়া কোনো সন্তানই নেই, তুই তো হচ্ছিস আমার মেয়ে। 3 জন মানুষ চললাম বাড়ির দিকে, সুন্দর একটা স্বপ্ন যাদের ঘিরে রেখেছে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাক।